শিক্ষার্থী, আশা রাখি আজকে পরবর্তী সুশাসনের অনলাইনে ক্লাসে তোমরা সবাই ভালো আছো, সুস্থ সুরক্ষিত আছো, নিরাপদ আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পরবর্তী সুশাসন প্রথম পত্রের প্রথমতের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পরবর্তী ও সুশাসন পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। অর্থাৎ আমরা কেন দুর্নীতি ও সুশাসন করব, কেন অধ্যয়ন করব, এর গুরুত্ব কতটুকু বা এর প্রয়োজনীয়তা কতটুকু। তোমরা অবশ্যই জানো দুর্নীতি এবং সুশাসনের লক্ষ্য হলো একজন নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, রাষ্ট্রে একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা, নাগরিকের জীবন বিকশিত করে তোলা। আর এ লক্ষ্যে দুর্নীতি কতগুলো দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে থাকে এবং এজন্যই আমরা দুর্নীতি সুশাসন পাঠ করতে হবে। প্রথম যে গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা, গুরুত্বের দিকটা, সেটা হলো দুর্নীতি আমাদেরকে সুনাগরিকতা শিক্ষা প্রদান করে। সুনাগরিকতা শিক্ষা অধ্যয়নে আমরা দুর্নীতি পাঠ করব। কেন সুনাগরিকতা শিক্ষা অধ্যয়নে আমরা দুর্নীতি পাঠতে হবে? আমি গতকাল বলছিলাম, মনে হয় তোমাদের অবশ্যই মনে আছে, একজন নাগরিক একটি রাষ্ট্রের নাগরিক হতে পারে স্বাভাবিকভাবে, কিন্তু সব নাগরিক সুনাগরিক নয়। সুনাগরিক হওয়ার জন্য প্রত্যেক নাগরিকের 3টি বিশেষ গুণ থাকতে হবে, যা আমি গতকাল বলছিলাম। তো দুর্নীতি আমাদেরকে সেই দিক নির্দেশনায় দিয়ে থাকে, সুনাগরিকতার সংজ্ঞাকে শিখিয়ে থাকে। সুনাগরিকের গুণগুলো কি, একজন নাগরিক কেন সুনাগরিক হবে, এই শিক্ষাগুলো দুর্নীতি সুশাসন আমাদেরকে দিয়ে থাকে। দ্বিতীয়ত, আমরা যে কারণে দুর্নীতি সুশাসন পাঠ করব সেটি হলো নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করার জন্য। আমরা সবাই একটি রাষ্ট্রের বা একটি সমাজের নাগরিক, কিন্তু সব নাগরিকের দৃষ্টিভঙ্গি এক নয়। তো যেহেতু সব নাগরিকের দৃষ্টিভঙ্গি এক নয়, সমাজে কোন শ্রেণীর নাগরিক আছে তারা সংকীর্ণমনা প্রকৃতির, ওরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তাদের নিজস্ব জীবন জীবিকার মধ্যে, জীবন গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্য সমাজে অন্যদেরকে নিয়ে ওরা চিন্তা করি না। অর্থাৎ সামাজিক দৃষ্টিকোণ থেকে তারা নিজেকে, যাদেরকে বলা হয় ত্যাগ ঘরে বলা হয়, এই সংকীর্ণমনা প্রকৃতির নাগরিকগণ নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকে, নিজেদের জীবন জীবিকা নিয়ে চিন্তা করে। যারা সমাজের কল্যাণকর কোনো কাজে আসে না, কল্যাণ নিয়ে চিন্তা করে না। তো দুর্নীতি আমাদেরকে বলতেছে না প্রত্যেকটা নাগরিককে নিজের জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে না, নিজের জীবন গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে না, চলবে না। প্রত্যেক নাগরিককেই তার নিজস্ব জীবনের গতি পেরিয়ে তাকে সমাজের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য এগিয়ে যেতে হবে, রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। এরকম দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য, এভাবে আমাদেরকে উদার হওয়ার জন্য শিক্ষা দিয়ে থাকে একমাত্র দুর্নীতি ও সুশাসন। পরবর্তী পর্যায়ে যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে থাকে, আমরা যে কারণে দুর্নীতি সুশাসন করব সেটা হলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে সমাজে বা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে সঠিক ধারণা অর্জন, বাকিগুলো বুঝে নেবে। তো আমাদের বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে সামাজিক বা রাজনৈতিক পর্যায়ে কতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, যেমন সরকার, সংবিধান, সরকারের বিভিন্ন বিভাগ,
রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আমলাতন্ত্র, আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান ইত্যাদি বিভিন্ন কোনো প্রতিষ্ঠান আছে, এইগুলো সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা দিয়ে থাকে। এগুলোর সংজ্ঞা, এগুলোর উৎস, প্রকারভেদ, এগুলোর কার্যাবলী, এগুলো কেন আমাদের একটি রাষ্ট্রে প্রয়োজন, এই সব দিক নির্দেশনা, এই সব শিক্ষা আমরা অর্থাৎ এসব সম্বন্ধে আমরা সঠিক সম্যক ধারণা আমরা পরবর্তী সুশাসন বিষয় থেকে আমরা পেয়ে থাকি, যা অন্য কোনো বিষয় আমাদেরকে এ সম্বন্ধে সম্যক ধারণা দিতে পারে না। আরেকটি কারণে আমরা পরবর্তী সুশাসন অধ্যয়ন করব, সেটা হলো সুশাসন সম্পর্কে জ্ঞান অর্জন করতে। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম, সুশাসনের সংজ্ঞা বলেছিলাম মোটামুটি সুশাসন প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে কেন প্রয়োজন, সুশাসন নিশ্চিত করতে হলে কি দরকার, অর্থাৎ সুশাসনের শর্তটা কি। তো সুশাসন সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হলে, সঠিক শিক্ষা অর্জন করতে হলে, যথাযথ ধারণা অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই পরিণতি ও সুশাসন অধ্যয়ন করতে হবে। তারপরে আসি আমরা নাগরিকের অধিকার কর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জন। নাগরিকের অধিকার কর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জন প্রতিটি রাষ্ট্রেরই বা সমাজে, অর্থাৎ পরিবার থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিটি নাগরিকের নিজস্ব কতগুলো অধিকার রয়েছে, যেগুলো আমরা পেয়ে থাকি, আমরা অর্জন করি। আমাদেরকে রাষ্ট্র, সমাজ বা আন্তর্জাতিক অঙ্গন আমাদেরকে দিয়ে থাকে। আমরা এইসব সুযোগ সুবিধা এইসব ক্ষেত্র থেকে আমরা পেয়ে থাকি, এবং একটি সুন্দর সুস্থ নাগরিক জীবন গঠন করার জন্য, আদর্শ নাগরিক জীবন গঠন করার জন্য, একটা নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য আমরা একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরাও রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। এসব সম্বন্ধে পুরোপুরি সুশাসন আমাদেরকে ধারণা দিয়ে থাকে। অধিকারগুলো কি কি, কর্তব্যগুলো কি, এগুলোর প্রকারভেদ, শ্রেণী বিভাগ, কোথায় আমাদের অধিকার আছে, কোন কোন ক্ষেত্রে আমরা আমাদের কর্তব্য সম্পাদন করতে হবে, কি কি সম্পাদন করতে হবে, কোথায় আমাদের কর্তব্য রয়েছে, কোন কোন কর্তব্য রয়েছে, এই সব সম্পর্কে দুর্নীতি সুশাসন আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকে। আর এই জন্য আমাদেরকে এই বিষয়টা অবশ্যই অধ্যয়ন করতে হবে। তারপরে আসি, যেখানে আমরা এই বিষয়টা অধ্যয়ন করব, সুষ্ঠু সমাজ গঠন। আমরা যদি সমাজের সংকীর্ণতা, কুসংস্কারাচ্ছন্ন ভাব, সংকীর্ণতা, দুর্নীতি, অন্যায়, অপরাধ প্রবণতা পরিহার করে একটি সমাজকে সুন্দর সুষ্ঠু সমাজে পরিণত করতে চাই, নিরাপদ সমাজে পরিণত করতে চাই, আমাদেরকে অবশ্যই এই পরিণতি সুশাসন অধ্যয়ন করতে হবে। কেন অধ্যয়ন করতে হবে? একটি সমাজ গঠন করতে হলে, সুষ্ঠু, সুন্দর, সুস্থ, নিরাপদ সমাজ গঠন করার জন্য আমাদের কি করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, সরকারের সাথে আমাদেরকে কিভাবে সম্পর্ক রাখতে হবে, এবং অর্থাৎ নাগরিক সরকার বা রাষ্ট্রের সম্পর্ক কেমন হওয়া উচিত, কেমন হতে হবে, সেই সম্পর্কে এই বিষয়টি আমাদেরকে একদম উপযুক্ত ধারণা দিয়ে থাকে, যা অন্য কোনো বিষয়ে ধারণা দিয়ে থাকে না। আর এই কারণে আমাদেরকে এই বিষয়টি অধ্যয়ন করতে হবে। আর যখন আমরা এই বিষয় থেকে এর সম্বন্ধে আমরা সঠিক জ্ঞান অর্জন করব, আমরা তখনই এই বিষয়ে পাঠের সফলতা ভোগ করতে পারব, এবং এই জন্যই আমাদেরকে এই বিষয়টি অবশ্যই অধ্যয়ন করতে হবে, যার কোনো বিকল্প নেই। তারপরে আসি আমরা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য। আমরা বর্তমান বিশ্বে প্রতিটি রাষ্ট্রই চায় তার নিজেকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য। তাহলে কল্যাণমূলক রাষ্ট্র কি? কল্যাণমূলক রাষ্ট্র হলো যে রাষ্ট্র তার নাগরিকের ন্যূনতম চাহিদা, অর্থাৎ মৌলিক চাহিদাগুলো পূরণে সক্ষম। আমরা
দুর্নীতি ও সুশাসনে এই ধারণাটা পেয়ে থাকি কিভাবে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে হবে। কল্যাণমূলক রাষ্ট্র কি, আমরা নাগরিক হিসেবে আমাদের মৌলিক চাহিদাগুলো রাষ্ট্রের প্রতি কী কী, এগুলো আমরা কিভাবে পেয়ে থাকি, আমরা রাষ্ট্রের প্রতি কিভাবে দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি, আহরণ করতে পারি, সংগ্রহ করতে পারি, সেই শিক্ষাগুলো আমাদেরকে দুর্নীতি সুশাসন দিয়ে থাকে। তারপরে আছে আমরা রাষ্ট্র সরকারের নানা দিক সম্পর্কে জ্ঞান লাভ। এদিক থেকে আমরা জানতে বুঝতে পারছি অবশ্যই রাষ্ট্র এবং সরকারের মধ্যে আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে, সরকারের মধ্যে বিভিন্ন দিক থেকে সম্পর্ক থাকে। তো রাষ্ট্র এবং সরকারের মধ্যে বিভিন্ন নানা দিক আমরা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলছিলাম সংবিধান, সরকার, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নির্বাচন মণ্ডলী নির্বাচন ইত্যাদি বিষয় সম্পর্কে দুর্নীতি আমাদেরকে শিক্ষাদান করে থাকে। এবং সরকার কেমন হওয়া উচিত, সরকারের শ্রেণী বিভাগ, সরকারের উপাদানগুলো কি কি, এসব দিক দুর্নীতি আমাদেরকে দিয়ে থাকে এবং দুর্নীতি ও সুশাসনে এইসব দিক নির্ধারণ করে দিয়ে থাকে। যেহেতু দুর্নীতি, আমি গতকাল বলছিলাম, যেহেতু দুর্নীতি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তীতে আমরা আসি, যে কারণে আমাদেরকে দুর্নীতি সুশাসন অধ্যয়ন করতে হবে, সেটা হলো বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা অর্জন করার জন্য আমাদেরকে দুর্নীতি ও সুশাসন অধ্যয়ন করতে হবে। শুধু রাষ্ট্রে নয়, আমাদের সমাজেও বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, বেসরকারি কতগুলো সংস্থা রয়েছে, শাসিত বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে, যেগুলো সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করে থাকে, উন্নত রাষ্ট্র গঠনে সহযোগিতা করছে, ভবিষ্যতে করবে। এসব সম্পর্কে দুর্নীতি সুশাসন আমাদেরকে সার্বিক ধারণা দিয়ে থাকে। আর এই জন্য আমাদেরকে এই বিষয়টি মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে হবে, গুরুত্বের সাথে অধ্যয়ন করতে হবে। একদম সর্বশেষ যে প্রয়োজনে আমরা এই বিষয়টা অধ্যয়ন করব, সেটা হলো সুযোগ্য নেতৃত্ব গঠনে। এই সুযোগ্য নেতৃত্ব গঠনে আমাদেরকে অবশ্যই দুর্নীতি সুশাসন অধ্যয়ন করতে হবে। কেননা একজন নাগরিক কিভাবে দেশের কল্যাণের জন্য কাজ করবে, এক নাগরিক কিভাবে দেশের সুযোগ্য নাগরিক হয়ে সুযোগ্য নেতৃত্ব দান করতে পারবে, কিভাবে তাকে নেতৃত্ব দিলে একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে, কিভাবে দেশকে পরিচালনা করলে দেশের গণতন্ত্র টিকে থাকবে, গণতন্ত্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে। আবার কেউ শিক্ষা দিয়ে থাকে একজন নেতা বা নেতৃত্বের সমষ্টি কিভাবে দেশকে পরিচালনা করলে একটি দেশ স্বৈরাচারী দেশে পরিণত হতে পারে, একজন নেতা স্বৈরাচারী নেতা হবে। এইসব শিক্ষা আমরা প্রকৃত সুশাসনে পেয়ে থাকি। তো সার্বিকভাবে এখানে আমরা বেশি কথা বলতে হবে। সার্বিকভাবে একজন নেতাকে সুযোগ্য নেতা পরিণত হতে হলে, সুযোগ্য নেতৃত্ব দেশে গঠন করতে হলে কোনো নাগরিককে স্বৈরাচারী হতে পারবে না, তাকে নিজের ব্যক্তি স্বার্থ ত্যাগ করে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে তাকে নিযুক্ত থাকতে হবে, সর্বপর তাকে দেশের কল্যাণে কাজ করতে হবে, তার মন মানসিকতা দেশের কল্যাণে থাকতে হবে, তার মধ্যে উদারতা থাকতে হবে, তাকে সচেতন হলে সেই নেতৃত্ব তার সুযোগ্য নেতৃত্ব গঠনে সক্ষম হবে না। সুতরাং আমরা যাতে সুযোগ্য নেতৃত্ব গঠনে গঠন করতে পারি, আমরা সুযোগ্য নেতৃত্ব নিয়ে দেশকে এগিয়ে দিতে পারি, সেই শিক্ষা প্রকৃতি আমাদের দিয়ে থাকে এবং প্রকৃত সুশাসনের সেই শিক্ষাটা আমরা যাতে অর্জন করতে পারি, আমরা যাতে সর্বোপরি গণতন্ত্রের জন্য কাজ করতে পারি। এক কথায় একটি দেশকে সুন্দর সুশৃঙ্খল দেশে বা রাষ্ট্রে পরিণত করতে পারি, দেশের নিরাপত্তার জন্য কাজ করতে পারি, সেই শিক্ষাটা পরিণত আমাদের দিয়ে থাকে। আমরা যেন
এই শিক্ষাগুলো অর্জন করতে পারি। আমরা আজ যেসব গুরুত্বের কথা বললাম, প্রমিত সুশাসন পাঠে আমাদেরকে এই গুরুত্বগুলো উপলব্ধি করতে হবে এবং প্রণীত সুশাসনের দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে সেরকম আদর্শ নাগরিক হিসেবে জীবনযাপন করতে হবে। আদর্শ জীবন গঠনে আমরা যেন দেশের জন্য, প্রতিটি রাষ্ট্রের জন্য এবং এমন একটি আন্তর্জাতিক অঙ্গনে আমরা যেন নিজেকে গঠন করতে পারি, সেই শিক্ষা অর্জন করতে পারি। সেটুকু আমরা অর্জনের জন্য আমরা সব সাহসী থাকি। তো সবাইকে এরকম আদর্শ নাগরিক জীবন গঠন করতে হবে। তো আজকে আমার দ্বিতীয় ক্লাস আমি এখানে শেষ করলাম। যেহেতু অনলাইন ক্লাস, বিস্তারিত সব কিছু বলা যায় না। তো সবাই তোমরা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। এবং তোমাদের আমি একটি পড়াতে দিলাম, সেটা হলো কিভাবে আমরা আমরা কিভাবে দেশের জন্য আমরা কিভাবে দেশের জন্য সঠিক সুন্দরভাবে কাজ করতে পারবো, সুন্দরভাবে কাজ করতে পারবো ব্যাখ্যা। এই প্রশ্ন আমি দিলাম, তোমরা লিখবে, বাসায় পড়লে উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।